সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি, পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আমাদের সাথে আছেন কথাসাহিত্যিক সাংবাদিক সালাউদ্দিন শুভ্র। দর্শক, দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয়, তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 5 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 10 মাসেও কার্যকর হয়নি উপজেলা পরিষদ সাংসদদের খবরদারি, কর্মকর্তার বাসা থেকে নিয়োগপত্র প্রদান। 2011 পৌরসভা নির্বাচন, আচরণবিধি লঙ্ঘন করে 12 পদে নিয়োগ, কার্যালয়ে তালা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বন্ধে নীল নকশার বাস্তবায়ন চলছে এপিইউবির অভিযোগ। 2012 প্রতিদিন বাড়ছে ডলারের দাম, বিপাকে ব্যবসায়ীরা। ব্যাংকগুলোই এখন থেকে সুদের হার নির্ধারণ করবে। বেসরকারি খাতে ঋণ প্রায় বন্ধ, হাঁটু জলে সোনালী জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক। ঝুলে আছে চট্টগ্রাম বন্দরের 350 কোটি টাকার প্রকল্প। 2013 দুদকের নিজস্ব বাহিনী, দ্বিধাদ্বন্দ্বে সরকার। 2014 শুধু একতরফা নয়, 10ম জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের পাতায় প্রাণঘাতী নির্বাচন হিসেবে চিহ্নিত। 111 শিক্ষা প্রতিষ্ঠানে আগুন, ভোট প্রতিরোধে ব্যাপক নাশকতা, ব্যবসায়ীরা আরও বিরূপ পরিবেশের আতঙ্কে। 2016 রাজধানীতে অতি ঝুঁকিপূর্ণের তালিকায় 301 ভবন, 5 বছরেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। 2017 মেডিকেল শিক্ষায় জোড়াতালি, শিক্ষক ঘাটতি, অবকাঠামোর দুর্বলতা। 6ষ্ঠ শ্রেণীতে 1 লাফে 14 বই, চাপ সামলাতে শিক্ষার্থীরা কোচিং প্রাইভেটমুখী। 2018 সিলেটে ছাত্রলীগের অস্ত্রের মহড়া, গুলি ও ককটেল বিস্ফোরণ। 2019 ইউএন ওহচার কনসার্ন ওভার হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ। অগ্রগতি নেই কয়লা দুর্নীতি তদন্তে, যত ট্রিপ তত টাকা। 5 মাসেও চুক্তিতে বাস চালানোর বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়নি। গ্রামটির একটিই দোষ, ধানের শীষে ভোট বেশি পড়েছে, তাই এখন বাস ঢুকছে না, কেটে দেওয়া হয়েছে ডিশ লাইন। 2020 বিআইপির গবেষণা প্রতিবেদন, রাজধানীতে খোলা জায়গা 5%-রও কম। পরিবেশ আন্দোলনে ভয়, যারা কথা বলছেন তারা আক্রান্ত হচ্ছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের অধিকাংশই লঙ্ঘিত হচ্ছে ইউজিসি। 2021 ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের বক্তব্যে তোলপাড়, সুষ্ঠু নির্বাচন হলে এমপিরা পালানোর দরজা পাবে না। ভারত $2 টিকা পাচ্ছে, আমরা পাচ্ছি $5.25। অর্থের এ বেশি অংশ কে পাচ্ছে, প্রশ্ন জাফরুল্লাহ চৌধুরীর। ক্রেতাদের পচন ধরা পেঁয়াজ গছিয়ে দিচ্ছে টিসিবি। 2022 ভোট ইন 708 ইউনিয়ন টুডে অ্যামাইড ভায়োলেন্স অ্যান্ড ফেয়ার। নারায়ণগঞ্জে 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডে পানি না পেলেও বিল দিতে হয়। এহসান গ্রুপের গ্রাহকদের 17,000 কোটি টাকা আত্মসাৎ। 2023 বিদেশিদের সুপারিশ আহম্মকের মতো মনে হয় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ইনফ্লেশন টু স্টে হাই অন রাইজিং ফুড এনার্জি প্রাইসেস। সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের 582 কোটি টাকার সার আত্মসাৎ, আইনগত ব্যবস্থা নেয়নি বিসিআইসি। অধ্যাপক আদিল, আপনি নিশ্চয়ই একটি সংবাদ শিরোনামে দেখেছেন, ঝুলে আছে চট্টগ্রাম বন্দরের 350 কোটি টাকার প্রকল্প। দৈনিক বণিক বার্তার খবর ছিল। এখানে কি পরিকল্পনায় ভুল ছিল, নাকি পরিকল্পনা অনুযায়ী এই কাজটি করা হয়েছে? চট্টগ্রাম বন্দরে, যেটাকে বে টার্মিনাল বলে, পতেঙ্গা বিচে বে টার্মিনালের এই প্রকল্পটা কিন্তু 10 বছর ধরে প্রায় ঝুলে আছে। এখন যে কোনো একটা প্রকল্প অনেক কারণেই ব্যর্থ হতে পারে। এই প্রকল্পের ক্ষেত্রে যেটা হয়েছে, এই প্রকল্পে যে ভূমি অধিগ্রহণ করার কথা ছিল, সেই ভূমি অধিগ্রহণ করতেই কিন্তু এতদিন লেগে গেল। একটা প্রকল্প যেটা কনসেপচুয়াল
প্ল্যান 10 বছর আগে শুরু হয়েছিল, এবং এতদিনে ভূমি অধিগ্রহণ যদি না করা যায় তাহলে তো সেই প্রকল্প আগানোর কথা না। পাশাপাশি সবকিছুর মূল্য বৃদ্ধির একটি বিষয় রয়েছে, যে ঠিক বলেছেন যে যত দেরি হবে তত বেশি নতুন নতুন মূল্য এবং পরিবেশগত নানান জটিলতা দেখা জি। দিতে পারে। এবং তার সাথে আরেকটা জিনিস, সেখানে যে অর্থায়নের ক্ষেত্রে ফরেন ফান্ডিং এর বিষয় ছিল, বিশ্ব ব্যাংক দেরিতে হলেও সেখানে অর্থায়নের সাথে সংযুক্ত হয়েছে, সেটা ভালো খবর। কিন্তু ইতিমধ্যে লম্বা একটা সময় পার হওয়াতে আমরা যদি এই প্রকল্পটা আগে শেষ করতে পারতাম তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে কন্টেইনার জটিলতা যেটা আর কি, তো এটা ধারণা করা হয়েছিল যে এই বে টার্মিনালটা হয়ে গেলে গভীর সমুদ্র থেকেও কিন্তু আমরা সরাসরি কন্টেইনারগুলো জাহাজে তুলতে পারতাম এবং বিদ্যমান ক্যাপাসিটির কয়েক গুণ বেশি আমরা সেখানে ব্যবহার করতে পারতাম। তো এখন এই প্রকল্পটা আমরা চাই যে খুব দ্রুত যেন এখন গতি পায়, যেহেতু ভূমির জটিলতাটা কেটেছে, অর্থের সংস্থানের ক্ষেত্রেও নতুন আশাবাদগুলো এসেছে। তো আমরা মনে করি সরকার চাইলে এই প্রকল্পটাকে যদি তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারে, কেননা এই প্রকল্পের একটা সুবিধা আছে, এই বে টার্মিনালটা যেখানে আছে তার সাথে রেল সংযোগ, তার সাথে নদী সংযোগ এবং সড়ক সংযোগ, সেটা কিন্তু মানে সবগুলো একটা প্রাইম একটা লোকেশনে আছে। এই জন্য এই টার্মিনাল তৈরি করার সিদ্ধান্তটা ভালো ছিল, কিন্তু দেরিটা আমাদের জন্য অর্থনীতির জন্য একটা লস হচ্ছে। আসলে এই দেরিটা পরিকল্পনার অভাব ছিল না পরিকল্পিত ছিল? প্ল্যানটা পরিকল্পিত ছিল, কিন্তু বাংলাদেশে যেটা হয় কি, বাংলাদেশের ফিজিবিলিটি স্টাডি মানে কিছু কাগজ তৈরি করা হয়, এটা একটা ব্যর্থতা। যে আপনি যখন বড় বড় মেগা প্রকল্প করবেন, যেমন সাম্প্রতিক সময় আমরা পান্থকুঞ্জ পার্কে নিয়ে আমরা আন্দোলন করছি, সেখানে দেখা যাচ্ছে যে তারা যে এক্সপ্রেসের যে প্রকল্পটা করলেন সেখানে ফিজিবিলিটি স্টাডি না করে প্রি ফিজিবিলিটি স্টাডি করেছিল। আরেকটা অদ্ভুত বিষয়, যারা প্রকল্প বাস্তবায়ন করবেন তারা ফিজিবিলিটি স্টাডি করছে, এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়। আপনি যদি বাস্তবায়ন করেন তাহলে আপনার পক্ষে তো ফিজিবিলিটি স্টাডি করার কথা না, অন্য কেউ একজন করবে, তিনি যদি তার গবেষণায় পান যদি ফিজিবিল প্রকল্পটা, তখনই ইমপ্লিমেন্টিং এজেন্সি বা যারা ঠিকাদার তারা করবে, অথরিটি করবে। এখন এই ধরনের বাংলাদেশে অতীতে যেটা হয়েছে যে ফিজিবিলিটি স্টাডি নাম কাওয়াস্তে হয়েছে, যেগুলো অধিকাংশ ক্ষেত্রেই মানে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে প্রকল্প নেওয়া হয়েছে এখানে একটা বাণিজ্যিক বা এক ধরনের সুবিধা পাওয়ার পরিকল্পনাই মুখ্য ছিল? বাংলাদেশে বিগত শাসন আমলে প্রকল্পমুখী একটা প্রবণতা ছিল, বেশি বেশি প্রকল্প নিয়ে আসা এবং প্রকল্পের টাকার পরিমাণটা বেশি করে দেখানো, যেখানে যা টাকা লাগবে তার 2 গুণ 3 গুণ ব্যয় দেখিয়ে সেখানে হচ্ছে যে সেই টাকাটা অধিকাংশ আত্মসাৎ করা হতো। এই দুর্নীতির জন্যই এই অনেক প্রকল্প ডিজাইন করা হয়েছে, যে প্রকল্পগুলো বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে যত না কাজে লাগবে তার চেয়ে বেশি কতিপয় আমলা এবং কতিপয় রাজনীতিবিদ তাদের সুবিধাভোগী শ্রেণীর জন্য এই প্রকল্পের টাকাগুলো ব্যয় হয়েছে। এই জন্যই আমরা গত 10-15 বছরে যে পরিমাণ দেশের বাজেট ব্যয় হয়েছে, কিন্তু আর্থসামাজিক উন্নয়ন সেই অর্থে হয়নি, কেননা অধিকাংশ ক্ষেত্রে অনেক প্রকল্প এখনও অর্ধসমাপ্ত বা তার প্রকল্প অনেকটুকু বাকি এমন পড়ে আছে। প্রকল্প বাদ দিলেই তো হবে না, এই প্রকল্প তো নানান ধরনের অর্থ লগ্নি হয়ে আছে, সেই অর্থেরও তো একটা হিসেব নিকেশ করা উচিত। অবশ্যই, কারণ এই টাকা তো আসলে সরকারের টাকা না, সরকারের তো কোনো টাকা থাকে না, এগুলো সব রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকা মানে হচ্ছে জনগণের টাকা। অবশ্যই সকল প্রকল্প আসলে দিন শেষে জনগণকেই কিন্তু ঋণের বোঝাটা টানতে হয়, বা যে প্রকল্প যাই থাকুক। সুতরাং এখন সেই জন্যই প্রকল্পগুলো যদি আমরা, যেটা আমরা বলি মানে প্ল্যানিংয়ের হচ্ছে কস্ট বেনিফিট অ্যানালিসিসগুলো, সেই অ্যানালিসিসটা যদি নির্মোহ করি তাহলে দেখা যাবে যে অনেক প্রকল্পের যেই ব্যাখ্যাটা বা যেই হিসেব নিকেশ দেখানো হয়েছে তার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। সেই ফাঁকিগুলো ধরার জন্যই সরকারের এখন সকল প্রকল্পের একটা রিভিউ দরকার। সেই রিভিউতে যদি প্রকল্প টিকে যায় তাহলেই সেটা নিয়ে এগোনো উচিত, আর যে প্রকল্পগুলো টিকবে না, যার কস্টের তুলনায় বেনিফিট মানে ইচ্ছাকৃতভাবে বেশি দেখানো হয়েছে কিন্তু বাস্তব বেনিফিট সেই পর্যায়ে যাবে না, সেগুলো বাতিল করে ফেলা হোক। যেই সরকারি আমলা হোক বা অন্য কেউ পলিটিশিয়ান হোক, কারা যদি প্রকল্প থেকে মানে অতিরিক্ত মুনাফার চিন্তা করে এই প্রকল্পগুলোকে আমাদের জন্য লাভজনক দেখানো হয়েছে, সেগুলোকে অবশ্যই তাদের আইনের আওতায় আনা উচিত, তাহলে তার রিপিটেশন আবার হবে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, আওয়ামী লীগ বলে থাকে তারা ধর্মনিরপেক্ষ, জামাত বা অন্যান্য ইসলামী দলের মতো তারা ধর্মকে ব্যবহার করে না কোনো ক্ষেত্রেই। কিন্তু সংবাদে এসেছে এহসান গ্রুপ গ্রাহকদের 17,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে অংশগ্রহণকারীদের আমানত রাখতে আকৃষ্ট করতো তারা, এবং এইসব ওয়াজ মাহফিলে আমরা দেখেছি আওয়ামী লীগের এমপি বা স্থানীয় বড় প্রভাবশালী প্রতাপশালী নেতারাই প্রধান অতিথি হতেন, কখনো তারা বক্তব্য দিতেন, কখনো তারাই আয়োজক ছিলেন। কোন ধর্মীয় মজমায় আওয়ামী লীগের নেতারা এখানে যেতেন, নাকি এটি আসলে এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা? পরিষ্কারভাবেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করছে মানে তো সে সর্বত্র নিজের প্রভাবটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে, নিজের বক্তব্য, নিজের লোক, নিজের বয়ান। ওয়াজ মাহফিলও আমরা দেখছি, এমনকি জুমার খুতবাও তো আওয়ামী লীগ সরকার লিখে দিচ্ছে। তারা যেটা লিখে তারা আগের দিন হচ্ছে লিখে দিত এবং সেটা পরের দিন মসজিদে মসজিদে চলে যেত এবং সেই খুতবাই ইমামদের দিতে হতো। এর বাইরে কিন্তু তারা কথা বলতে পারতেন না, বা কথা বললেও আমরা দেখেছি অনেক ইমামের চাকরি চলে যাওয়া বা গ্রেফতার পর্যন্ত হতে হয়েছে। গুম, নির্যাতন,
হ্যাঁ, আমরা তো অনেক আলেম ওলামাকে দেখছি আওয়ামী লীগের সময়ে যে তারা অনেক গুম হয়েছেন বা হচ্ছে নিখোঁজ হয়ে গেছেন, নিপীড়নের শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন, এগুলো আমরা দেখছি। ওয়ার অ্যান্ড টেরর প্রকল্পের মধ্যেই কিন্তু আওয়ামী লীগ 2008 সালের ক্ষমতায় যখন আসে তখন তার কিন্তু ওই ধরনের একটা কমিটমেন্ট ছিল, ওয়ার অ্যান্ড টেরর, সন্ত্রাসের বিরুদ্ধে যে যুদ্ধ, এবং সেটা ইসলামিস্টদের বিরুদ্ধেই আসলে তার অবস্থান। তো সেটা আওয়ামী লীগের ছিল একভাবে। এখন সেটা করার জন্য সে যত রকমভাবে পারছে, সেটা ওয়াজ মাহফিলের নিয়ন্ত্রণ, জুমার খুতবা নিয়ন্ত্রণ, এবং কি আমরা দেখছি যে পাঠ্যপুস্তকেও, মানে এমন না যে আওয়ামী লীগ শুধুমাত্র মানে সেকুলারদের একবার প্রশ্রয় দিচ্ছে, তার যে পলিসি, সে আবার ইসলামিস্টদের নিধন করতেছে, আবার হেফাজত ইসলাম তাকে কওমি জননী বলতেছে, মানে সমস্ত কিছুই কিন্তু আওয়ামী লীগ তার সময়ে তার রাজনীতিটাকে এরকম, অর্থাৎ একটা ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি, মানে আমি সেই সব কিছু নিয়ন্ত্রণ করবে, কার সাথে কি সম্পর্ক কি থাকবে, মানে সমাজের প্রত্যেকটা জায়গায় ডিভাইডেশন ক্রিয়েট করে, হ্যাঁ ডিভাইডেশন ক্রিয়েট করে রুল করা, এই যে ফ্যাসিস্টের পলিসি, এটা সে ফলো করছে। ফলে আমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাই যে সে এক অর্থে ইসলামপন্থী কিছু কিছু পক্ষ, কিছু গ্রুপকে সে প্যাট্রোনাইজ করছে, এবং এই প্যাট্রোনাইজ যে করছে সে ধর্মের স্বার্থে তা না, কিন্তু সে তার নিজের স্বার্থে। অর্থাৎ কোনো এলাকায় সে যখন একটা ওয়াজ মাহফিলের আয়োজন করতে গেছে, তখন এমপি বাধ্যতামূলক, এমপিকে থাকতেই হবে সেখানে, অথবা আমরা পঙ্কজ দেবনাথকেও দেখেছি যে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, এবং সেখানে কিন্তু সরকার বিরোধী কেন, ভারত বিরোধী বক্তব্য দেওয়া যেত না, অর্থাৎ সরকারের বয়ানের বাইরে যায় এ ধরনের কোনো কথা বলা যেত না। এবং আমাদের ভারত বিরোধী বক্তব্য দিতে হবে কেন, আসলে দিতে হলো কেন? সেটা তো একটা সাপ্রেশনের মধ্যে দিয়ে আমরা যেহেতু ছিলাম, এগুলো তো নানা ধরনের ঘটনায় একেবারেই প্রমাণিত। না, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তো আমাদের ভারতের বিরুদ্ধে কথা বলার কথা না, আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী। হ্যাঁ অবশ্যই, তো তাদের বিরুদ্ধে আমাদের সেই সৌভাগ্যটা আমাদের হয় নাই, মানে আমাদের জন্য এটা দুর্ভাগ্যই বলতে হয় যে ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, নাক গলাইছে। এবং আমরা তো এই যে সর্বশেষ যে ইলেকশন দেখব, সেখানে একজন এমপি বলছে আমি ভারতের প্রার্থী, হাঁটতে আসি নাই। সমকাল নিউজটা করছে, সেটা নিউজ করেছিল, যশোরের কোনো একজন প্রার্থী বলেছিলেন। তো ফলে এটা এই বক্তব্য দিয়ে তো পরিষ্কার যে ভারত আমাদের এখানে কতভাবে তার হাতটাকে বিস্তৃত করছে। তো ফলে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে তো সেই জিনিসের একটা প্রতিরোধ গড়ে উঠবে, কারণ মানুষ ভোট দিতে পারতেছে না, এবং যখন সে ভোট দিতে পারতেছে না এবং দেখতেছে যে ভারত একটাকে ব্যাকআপ দিচ্ছে আওয়ামী লীগকে, যে আমাদের ভোটাধিকার হরণের ইয়েতে ভারতের এক ধরনের ভূমিকা আছে, তখন তো স্বাভাবিকভাবেই মানুষের প্রতিক্রিয়া হবে, এবং সেই প্রতিক্রিয়াটা আলেম ওলামাদের মধ্যেও আছে। আলেম ওলামারাও কিন্তু কিছু কিছু বক্তব্য দিচ্ছেন তখন, যেমন যারাই দিচ্ছেন তারাই কিন্তু ভুক্তভোগী হয়েছেন, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, জামিন দেওয়া হয় নাই, এরকম নানা কিছুই তো আমরা দেখছি, ইনভিজিবল হতেও দেখেছি জি। তো ফলে আওয়ামী লীগ দুইটাই করছে, একটা হচ্ছে সে যখন নিপীড়ন করার দরকার হয়েছে সে নিপীড়ন করছে, যখন মনে হয়েছে যে একে আমি প্যাট্রোনাইজ করবো, আমার পক্ষে আছে, সে তাকে প্যাট্রোনাইজ করছে। এবং সে, আপনি যে গ্রুপটার কথা বললেন, হ্যাঁ এহসান গ্রুপ, ওই সময় কিন্তু এটা খুব একটা বড় আলোচিত বিষয় ছিল, এবং সাধারণ মানুষকে ভুল বুঝায় সে টাকা তুলে নিয়ে চলে গেছে। এবং স্থানীয় আওয়ামী লীগের এমপি বা নেতাদেরকে সামনে রেখে এই গ্রুপ কিন্তু ধর্মকে ব্যবহার করে এই টাকাগুলো করছে। অনেক সময় সে স্টেট মেকানিজমকেও কাজে লাগায়, সে হয়তো কোনো ব্যাংক কর্মকর্তাকেও কাজে লাগাচ্ছে, পুলিশকেও কাজে লাগায়, কারণ দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটতেছে, আইন শৃঙ্খলা বাহিনীর তো সেখানে থাকার কথা, উপস্থিত হওয়ার কথা, মানুষের তো অভিযোগ জানানোর একটা জায়গা থাকার কথা, কিন্তু সমস্ত জায়গায় তো সে যেখানে যাবে সেখানেই তো আওয়ামী লীগ। সে এলাকার চেয়ারম্যানকে বলবে সে আওয়ামী লীগ, বা এলাকার জনপ্রতিনিধি থাকে সে আওয়ামী লীগ, থানায় রিপোর্ট করবে সেও আওয়ামী লীগ। তাহলে সবই যখন আওয়ামী লীগ, মানুষের তো আর যাওয়ার জায়গা থাকতেছে না। ফলে এরকম এহসান গ্রুপের মতো এরকম আরও কিছু লুটপাট, এই যে মানে সোশ্যাল এমএলএম এর মতো এক ধরনের ব্যবসা আমরা দেখেছি, ডেস্টিনির মতো প্রতিষ্ঠান ডেস্টিনি পরেও ফুলে ফেপে উঠেছিল। হ্যাঁ, ডেস্টিনি পরেও এই যে এহসান গ্রুপ হচ্ছে বোধহয় সবচেয়ে বড় কেলেঙ্কারিটা, 17,000 কোটি টাকা আত্মসাৎ করছে। ডক্টর আদিল, আপনার কাছ থেকে আরেকটু শুনে, আরেকটি সংবাদের শিরোনাম, নারায়ণগঞ্জের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডে পানি না পেলেও বিল দিতে হয়। রাষ্ট্র যদি তার নাগরিকদের সেবা না দেয়, তবে নাগরিকদের মানসিকতায় কি সরকারের প্রতি ঔদাসীন্য প্রকাশিত হয় কিনা? তো সেক্ষেত্রে
সাধারণ মানুষ কিন্তু একটু প্রতিবাদ করতেও পারেনি। আমরা দেখেছি যখন মানুষ এগুলো নিয়ে কথা বলা শুরু করেছে তখন কিন্তু তাদের উপরে নানান ধরনের নিপীড়ন নেমে এসছে এবং তারা গ্রেপ্তার পর্যন্ত হয়েছে। আমরা দেখেছি শ্যামপুরে একজন ভদ্রলোক পানি খাওয়ানোর জন্য ওয়াসার এমডির কাছে গিয়েছিলেন, তাকেও কিন্তু জুরাইনের মিজান ভাই, হ্যাঁ, মিজান আলোচিত চরিত্র, জি, তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল এবং নানানভাবে হ্যারেস করা হয়েছিল। আসলে এগুলো কেন আসলে করা হয়েছিল কেন? আসলে দেখেন, আপনি যখন নগর এলাকায় থাকবেন, নারায়ণগঞ্জ যেমন সিটি কর্পোরেশনের কথা বলা হচ্ছে, মানুষ ট্যাক্স দিচ্ছে, সে বেসিক কিছু সেবা পাবে এবং পানি তো আসলে মৌলিক অধিকার। হ্যাঁ, শুধু সিটি কর্পোরেশন না, যে কোনো জায়গাতেই একটা মানুষ পানি পান করবে, সেটা রাষ্ট্রের কাছে সেটা সে চাইবে এবং রাষ্ট্র তাকে দিবে। এইটাই ছিল মানে মূল রাষ্ট্রের দায়িত্ব। এখন নারায়ণগঞ্জে যেটা হয়েছে, দীর্ঘ এত বছর ধরে নারায়ণগঞ্জের কিন্তু পানির যে ক্যাপাসিটি সেটা সেভাবে বাড়েনি। অনেক পাম্প অকেজো, এবং সে অকেজো পাম্প থাকাতে পানির ক্যাপাসিটি 18 কোটি লিটার, সেখানে হয়তো 10-11 কোটি লিটার ছাড়া উৎপাদন করতে পারছে। দ্যাট মিনস অনেক মানে বাই ডিফল্ট অনেক এলাকাতে পানি যার প্রয়োজন এবং ডিমান্ড অনুযায়ী দিতেই পারছে না। কিন্তু পানির তো মিটার আছে এবং সেই অনুযায়ী রেগুলার পানির বিল দিচ্ছে সাধারণ মানুষ। এখন এই মানুষটা কী করছে, সে পানি পাচ্ছে না, তখন তাকে আলাদা পানি কিনতে হচ্ছে। আবার যেই পানিটা পায়, অনেক সময় পানির মানটা এত খারাপ, সেই পানি নিয়ে আপনার স্কিন ডিজিজ হচ্ছে। একে তো পানি পায় না, আবার যে পানিটা পায় সেটা খাওয়ার অযোগ্য এবং সেটা অনেক ক্ষেত্রে কিনতে লাগে ব্যবহার অযোগ্য, এবং তার যেটা হচ্ছে যে স্কিন ডিজিজ বা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হচ্ছে। তাহলে রাষ্ট্রের সাথে যে আমরা যেটা চুক্তির কথা বলছিলাম, রাষ্ট্রের কন্ট্রাক্ট হচ্ছে রাষ্ট্র আমাকে সুপেয় পানি দিবে এবং নিরাপদ পানি দিবে এবং সেই পানির জন্য আমি তাকে টাকা দিচ্ছি। এখন যখন এরকম দেখা যায় যে মানুষের সাথে কন্ট্রাক্টর রাষ্ট্র ভায়োলেট করছে, এবং উপরন্তু আপনি যখন আপনার দাবি নিয়ে কর্তৃপক্ষ বা রাষ্ট্রের কাছে যাচ্ছেন, ইভেন আপনি কাউন্সিলের কাছে যে যাবেন, আগের সময় তো কাউন্সিলর অফিসগুলো কাজ করেনি, সেখানে ভোটের যেহেতু ব্যবস্থা ছিল না, যারা কাউন্সিলর হতেন তারা জনপ্রতিনিধি ছিলেন না। তো সব মিলে আপনি না যেতে পারছেন জনপ্রতিনিধির কাছে, না যেতে ওয়াসার কাছে গিয়ে আপনি যদি বলছেন পানির কোয়ালিটি নিয়ে, তারা সেটাকে আমলে নিচ্ছে না, তারা বরঞ্চ মিথ্যে একটা কথা বলে যে আমার পানি সুপেয়, আমি পানি দিচ্ছি পরিমাণ মতো। এই ধরনের একটা মিথ্যাচারের মধ্যে রাষ্ট্র ছিল। এখন যার ফলে সাধারণ মানুষ এই ভোগান্তিতে ছিল। এখন পানির মতো সেবা, সেটা নারায়ণগঞ্জ হোক, রাজশাহী কিংবা ঢাকা হোক, এটা কিন্তু রাষ্ট্র এটাকে কর্পোরেটের হাতে ছেড়ে দিতে পারে না। এখন যেটা হয়েছে, মানে আমাদের লাইনে ভালো পানি নাই, এখন আমরা দেখবেন প্রতিটা হোটেল রেস্টুরেন্ট থেকে সব জায়গাতে প্লাস্টিকের বোতল। দেখা যাচ্ছে যে রাষ্ট্রের দায়িত্বের অবহেলার কারণে প্লাস্টিকের বোতলে সয়লাম, সেই প্লাস্টিকের বোতলগুলো কিন্তু আমাদের জলাবদ্ধতার কারণ হচ্ছে, কেননা খালে বিলে ড্রেনেজের পরিবেশ দূষণ হচ্ছে। এই যে একটা সাইকেল, রাষ্ট্র যখন তার দায়িত্বগুলো ঠিকঠাক মতো পালন করলে কিন্তু আমাদের পানির জন্য এই প্লাস্টিকের বোতল নির্ভরতা থাকতো না। বিশ্বের এমন অনেক দেশে আছে, এটা তারা এনশিওর করে পাইপ দিয়ে যে পানিটা বের হবে সেটার পরিমাণও ঠিক থাকবে এবং তার কোয়ালিটি 100% পোর্টেবল। আপনি চাইলে কিনে খেতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু পাইপে আমি দুবাই গিয়েছিলাম, আবুধাবিতে গিয়েছিলাম, সেখানে আমি স্পষ্ট খেয়াল করলাম তাদের প্রতিটা রেস্টুরেন্টে লেখা আছে যে আপনার রেস্টুরেন্টে যে পানি ট্যাপ দিয়ে বেরোচ্ছে এটা পোর্টেবল, 100% বিশুদ্ধ। তারপরেও আলাদা প্লাস্টিকের বোতল আছে, কেউ যদি তারপরেও সে চায় যে বাইরের পানিটা খেতে, সে খেতে পারবে, কিন্তু রাষ্ট্রটা এনশিওর করেছে যে আমি সম্পূর্ণ বিশুদ্ধ পানি দিব। অথচ আমরা যেটা করেছি গত দীর্ঘ বছরগুলোতে, আমরা যে পানি শুদ্ধ করব, আশেপাশে সকল নদী, এটা নারায়ণগঞ্জ বলেন, ঢাকা বলেন, সকল নদীতে আমরা দূষণ এমন পর্যায়ে নিয়ে গেছি যে সেই দূষণগুলো কারা করছে, শিল্প মালিক। সেই শিল্প মালিকরা তারা রাষ্ট্রের সাথে আতাত, রাজনীতিবিদদের সাথে আতাত, তারা যে জনগণের সম্পত্তি, এই যে পানির আধারগুলোকে ধ্বংস করছে, সেটার ব্যাপারে রাষ্ট্র কিন্তু কোনো শিল্প মালিককে প্রশ্ন করে নাই। তো এইটা একটা ভয়ঙ্কর প্রবণতা ছিল। প্রশ্ন করেনি না, প্রশ্ন করার মতো কোনো সুযোগ তাদের ছিল না। এই শিল্প রাষ্ট্র প্রশ্ন করেনি, রাষ্ট্র এই শিল্প গ্রুপকে প্রশ্ন করেনি, কারণ রাষ্ট্রের সাথে শিল্প গ্রুপগুলো আতাত ছিল। এই প্রশ্নটা রাষ্ট্রকে করতে হবে। জনগণ যখন আমরা প্রশ্ন করি সেটা এডিশনাল প্রশ্ন, কিন্তু রাষ্ট্র সিস্টেমটাই তৈরি হয় সে নদীর পানি ঠিক রাখার জন্য। রাষ্ট্র এই সিস্টেমের মধ্যে রাষ্ট্র আসলে কখন ঢোকে, কেন ঢোকে? এই সিস্টেমের মধ্যে তখন ঢুকে যখন আমরা দেখেছি বিগত সময়ে ব্যবসা এবং রাষ্ট্রতন্ত্র এক হয়ে গেছে, এবং মানে আমরা লাস্টের দিকে তো দেখলাম যে সংসদে 70-80 লোক ব্যবসায়ী। তাহলে ব্যবসায়ীরা তো তারা তাদের পলিসি করে যেটা তাদের ব্যবসায়িক স্বার্থে, জনস্বার্থের বিষয়গুলো তো সেখানে একদম উপেক্ষিত ছিল। তো এরকম একটা ব্যবস্থা থেকে আসলে যে জুলাই গণঅভ্যুত্থান, এটা কিন্তু শুধুমাত্র 1 মাসের ফসল না, দীর্ঘদিনের কোটা সংস্কার, এটা দীর্ঘদিনের মানুষের বঞ্চনা, ক্ষোভ, সেটার একটা বিস্ফোরণ, আউটবাস্ট। হ্যাঁ, এই কারণেই সারা বাংলাদেশের মানুষ এক্ষেত্রে এক হয়ে গিয়েছিল, এবং এই কারণে নতুন বাংলাদেশ, এখন নতুন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা যেই কারণে গণবিক্ষোভটা এই পর্যায়ে গিয়েছিল, রাষ্ট্র যেন সেই জায়গাগুলোতে নজর দেয়। জি, শুভ্র, আপনার কাছ থেকে আরেকটি বিষয়ের বিশ্লেষণ শুনতে চাই। আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম, সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খানের মালিকানাধীন প্রতিষ্ঠানের 582 কোটি টাকার সার আত্মসাৎ, আইনগত ব্যবস্থা নেয়নি বিসিআইসি।
রাষ্ট্র যখন এরকম নাগরিক চুক্তি লঙ্ঘন করে নাগরিকের করণীয় কি তখন? না, অবশ্যই নাগরিককে তো তার প্রোটেস্ট, তার জায়গাটা রাখতে হবে, তার স্পিচটা দিতে হবে, তার বক্তব্যটা যেন সরকারের অন্যায় অপকর্ম বা দুর্নীতির বক্তব্যটা যেন পৌঁছায়, সেই জায়গায় সেই অ্যাক্টিভিটিস নাগরিকের থাকতে হবে। কিন্তু নাগরিক আসলে কোথায় বলবে এই কথাগুলো? হয় সে মিডিয়ায় বলবে, অথবা রাস্তায় নামবে, অথবা সমাবেশ আইন করবে, প্রয়োগকারী সংস্থায় বলবে, সংস্থার কাছে অভিযোগ করবে। মানে সেই কোনো জায়গায় তো আমরা আসলে দেখি নাই গত 15 বা 15.5 বছরে। সমস্ত জায়গায় নাগরিকের জন্য সংকুচিত ছিল। এই যে সার লুটপাট কথা বললেন, তো এই ধরনের প্রত্যেকটা সেক্টরই তো আসলে আওয়ামী লীগ এক ধরনের লুটের রাজত্ব এবং ভয়ের রাজত্ব, দুইটাই না, কাজ। একজন আইন প্রণেতা হয়ে তিনি রাষ্ট্রের 582 কোটি টাকা আত্মসাৎ করে দিলেন এবং আইনি ব্যবস্থাও নিতে দেননি বা নেয়নি বিসিআইসি। তো সেক্ষেত্রে এই জায়গাটুকু আপনি কিভাবে দেখছেন আসলে? বিসিআইসি ব্যবস্থা নেয় নাই কেন আসলে? মানে এটা তো এক ধরনের আমাদের ওই ঘটনা আসলে ইনভেস্টিগেট করে বোঝার বিষয় আছে যে বিসিআইসি কেন ওই ইস্যুতে কোনো ব্যবস্থা নেয় নাই। এটা কি কিন্তু একজন আমরা তো- এমপি বলে ব্যবস্থা নেয়নি? নিশ্চয়ই এমপি বলে, নিশ্চয়ই আওয়ামী লীগের এমপি বলে উনি ব্যবস্থা নেয় না। এবং আওয়ামী লীগের এমপিদের যে দুর্বৃত্তপনা, এগুলো তো আমরা বিভিন্ন সময় দেখছি। বিশেষ করে শেষ দিকে আওয়ামী লীগের ওই যে ইন্ডিয়াতে খুন হয়ে গেলেন এক এমপি, হ্যাঁ, ওনার নানা অপরাধের চিত্র তো আমরা পরে পাইছি, যে উনি কি ভাবে এমপি হয়েছেন এবং কিভাবে তার এমপিশিপ টিকায় রাখছেন। আনার, জি আনার। তো আনার হত্যার ঘটনায় তো আমরা সেটা দেখছি বিভিন্ন সময়। এখানে আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রশাসন কোনো একটা বিষয়ে কোনো ব্যবস্থা নিছে, অথবা শেখ হাসিনা, আমরা তো যখন নাহিদ ছিল আপনার শিক্ষামন্ত্রী, তখন তো আমরা তার পদত্যাগের দাবি করছিলাম, কিন্তু কখনো কি শেখ হাসিনা কাউকে পদত্যাগের দিকে, এবং শেষ মুহূর্তে যখন জুলাই অভ্যুত্থান ঘটে তখনও কিন্তু আপনি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, এনাদের পদত্যাগ চাওয়া হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, কিন্তু শেখ হাসিনা কিন্তু তাদের কাউকে পদত্যাগের বিষয়ে কোনো পদক্ষেপই নেয় নাই, কখনোই নেয় নাই। ফলে আওয়ামী লীগের যে শাসন, শেখ হাসিনার যে শাসন, সেটা সবসময় সে তার দলের লোকদের যে কোনো অপকর্ম, দুর্নীতি, এটাকে সাপোর্ট দিয়ে আসছে। এবং রাষ্ট্রের যে সমস্ত সংস্থা ছিল তখন, তারাও সেভাবেই সাপোর্ট দিয়ে আসছে। ফলে এটি কি সালাউদ্দিন শুভ্র, এটি কি আসলে শেখ হাসিনার সেই মরাল যে পাওয়ার, সেই পাওয়ারটা ছিল না যে একজন এমপিকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার? না, আমার এটি একটা চেইন, যে অপরাধের চেইনের মধ্যেই সবাই আবদ্ধ না, ছিল না। কারণ আওয়ামী লীগের যে যারা এমপি হয়েছে তো বেশিরভাগই দুর্নীতিবাজ, ব্যবসায়ী। মানে একটা রাজনৈতিক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে যদি এমপি হইতো, একটা বিষয় ছিল জবাবদিহিতার, বা তাকে আমরা অনেক বেশি চিনতে পারতাম যে এই লোকটাকে আমরা চিনি। কিন্তু আমাদের কাছে আননোন ফেস ছিল প্রচুর। এবং আওয়ামী লীগ তো ভোটটাই বাতিল করে দিছে। 5ই জানুয়ারি 2014 সাল থেকেই তো বাংলাদেশের ভোট বাতিল। তাহলে দীর্ঘ এই সময় মানুষ ভোট দিতে পারে নাই। ফলে কে এমপি হয়েছে, কে এমপি হচ্ছে না, বিশেষ করে যেমন আমার এলাকার যিনি এমপি, তার বিষয়ে আপনি একটা ভালো কথা শুনবেন না। হ্যাঁ, সে একটা দানবে পরিণত হয়েছিল, নিজাম হাজারী। তো সে কিভাবে এমপি হয়? তার বিরুদ্ধে অজস্র অভিযোগ, সে জেলখানায় ঢুকে গেছে, এরকম অভিযোগ আছে। খুন, হত্যা, কালোবাজারি, পাচার, সব কিছুর সঙ্গে তিনি যুক্ত। কিন্তু আমরা কখনো দেখি নাই যে এবার উনি নমিনেশন পাচ্ছে না, এই ঘটনাটাই ঘটে নাই। নমিনেশন তিনি শেষবারও পাইছেন। ডক্টর আদিল, আপনার নজরে আরেকটি খবর আনতে চাই, সেটি হচ্ছে 2016 সালের একটি খবর, একটি জাতীয় দৈনিকের খবর। রাজধানীতে অতি ঝুঁকিপূর্ণের তালিকায় 301 ভবন, 5 বছরেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। রাষ্ট্র ব্যবস্থায় আসলে মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য তো রাষ্ট্র তৈরি হয়। রাষ্ট্রের মধ্যে উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকার জন্য রাজুক, অন্য জেলাগুলোর জন্য কেডিএ, সিডিআরডি আছে। এখন তাদের মূল কাজ ছিল কিন্তু মানুষের জীবনকে নিরাপদ করা। ভবনটা ঠিকমতো বানানো হয়েছে কিনা, ভবনের মধ্যে তার ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, গ্যাস থেকে শুরু করে সব ইউটিলিটি লাইনগুলো ঠিকঠাক মতো আছে কিনা, রেগুলার তদারকি করা। কিন্তু হয়ে গিয়েছে কি, রাজুক বা এই ধরনের কর্তৃপক্ষগুলো আসলে ঘুষ বাণিজ্যেই তারা নিমগ্ন হয়ে গেছে। তার মূল কাজটা সে সাবসিডিয়ারি করে গেছে। শেখ হাসিনাকে রক্ষা করবার যে একটা মিশন, এটিই ছিল তাদের মূল কাজ হচ্ছে এই দুর্নীতি করা। দুর্নীতি নিশ্চয়ই ভাগবাটোয়ারা বিভিন্ন পর্যায়ে যেত, মন্ত্রী থেকে শুরু করে আমলা বিভিন্ন পর্যায়ে। এই কারণেই দেখা যেত যে যখনই বড় কোনো অগ্নিকাণ্ড বা ভবন ধসের ঘটনা, তখনই মিডিয়ার চাপে পড়ে কিছুদিন খুব তোড়জোড় থাকে। যেমন বনানী এফআর টাওয়ারে যখন আগুন লাগলো, তখন রাজুক যেটা করেছিল, সারা ঢাকা শহরে বহুতল ভবন, যেগুলো 10 তলার বেশি ভবন, সেরকম 2000-এর উপরে ভবন সরেজমিনে তদন্ত করেছে। তদন্ত করে প্রতিটা ভবনই করণীয় কী কী একটা লিস্ট দিয়েছিল।
কিন্তু সেই ভবনগুলো সেই তাদের করণীয় অনুযায়ী তার যেই শুদ্ধি সেগুলো করলো কিনা সেটার কিন্তু আর ফলাপ তদন্ত নাই, আবার রাজুক তার আগের মতোই। ঠিক তেমনি প্রতিটা অগ্নিকাণ্ড, বড় বড় অগ্নিকাণ্ড হয়েছে, সেই অগ্নি দুর্যোগ কমানোর জন্য বড় বড় ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থাগুলো কখনোই নেওয়া হয় নাই। এই কারণেই আমাদের এই নগরীতে এরকম 300, আপনি তো 300 ভবনের কথা বললেন, যদি সঠিক তদন্ত করা যায় হাজার হাজার ভবন, অনেক সময় বলা হয় লক্ষাধিক ভবন আছে যেগুলো ঝুঁকিপূর্ণ, কিন্তু সেই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মানে আপনার এই ঝুঁকিপূর্ণ ভবন উচ্ছেদ করতে গিয়ে নিজেরা ঝুঁকিতে যাতে না পড়তে হয় সেই পথেই হেঁটে সেই পথেই এক ধরনের আপোষ করে বা এই আপোষগুলো হয়েছে। আমরা জনগণও আমরা সেই অর্থে উদাসীন, মানে জনগণের জীবন বিপন্ন করতে আওয়ামী লীগ আপোষ করতে এইটা যে রাষ্ট্রীয় যে ব্যবস্থা, আসলে মানে রাষ্ট্র বা একটা সরকার আসে কেন, মানুষের ম্যান্ডেট নিয়ে আসে সে জনগণকে নিরাপদ করবে। এখানে সে নিরাপদ করার জন্য যদি ভবন মালিক কিংবা রাজুকের ইন্সপেক্টর তাদের প্রতি কঠোর হতে হয়, সেই কঠোরতার জায়গাটা যায়নি। সবসময় আপোষটা এমন, আপনি সব বাদ দেন, ঢাকা শহরে যে একটা মাস্টার প্ল্যান ছিল, সেই মাস্টার প্ল্যানে ব্যর্থ করে যে আপনার নদীর তীরের ভবনগুলো যে তৈরি হলো, যেগুলো ফ্ল্যাট ফ্লো জোনের ভিতরে জলজন্ত এই ভবনগুলো তৈরি হয়েছে দুর্বল মাটির উপরে, সেই মাটিগুলো যেহেতু দুর্বল মাটি এমনিতে ঝুঁকিপূর্ণ। আরেকটি খবর আপনার নজরে আনতে চাই, অগ্রগতি নেই কয়লা দুর্নীতির তদন্তে, বণিক বার্তার খবর ছিল। জ্বালানি হিসেবে কয়লা, গ্যাস, এলএনজি ব্যবহারে সরকারের কি পরিকল্পনা নেই, নাকি সিদ্ধান্ত প্রদানকারী প্রতিষ্ঠানগুলোই দুর্নীতিগ্রস্ত ছিল? হচ্ছে যে বড় পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি 2018-তে যখন প্রকাশ পেল, তখন এটা অত্যন্ত চাঞ্চল্যকর একটা ব্যাপার ছিল, কেননা মানে কয়লার মতো এত বড় জিনিস, সেগুলো 5 লাখ টন মানে কোনো হিসেব ছিল না। অর্থাৎ এত বছরে সেই দুর্নীতির কোনো তো সেই অর্থে দৃশ্যমান কোনো তদন্ত বা কারোর উপর ব্যবস্থা নেওয়া হয় নাই। তার আগে তো আমরা রূপপুরের বালিশ কাণ্ডের কথা শুনেছিলাম। এইভাবে বিভিন্ন প্রকল্পেই মানে যেভাবে দুর্নীতি হয়েছে সেটা অবিশ্বাস্য ছিল। পাশাপাশি আপনি লাস্টে যেটা বললেন যে আমাদের যে এনার্জি পলিসিতে কয়লা, এলএনজি এবং গ্যাস এগুলো সবগুলোই কিন্তু মাফিয়াদের কাছে চলে গিয়েছিল। এবং আপনি খেয়াল করলে দেখবেন বাংলাদেশে যে লাস্ট অনেকগুলো অগ্নিকাণ্ড হয়েছে, সেই অগ্নিকাণ্ডগুলো হয়েছে কিন্তু আপনার গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ড হয়েছে। অথচ বাংলাদেশে এলএনজি ব্যবসাকে প্রমোট করার জন্য আপনার বসত বাড়িতে কিন্তু আমাদের যে পাইপ যে গ্যাস সাপ্লাই সেটা বন্ধ করে দেওয়া ছিল, সেটা কোনো যৌক্তিকতা ছিল না। কারণ আমাদের যে আবাসিক গ্যাসের যে চাহিদা সেটা অত্যন্ত কম ছিল, সেটা দিলে মানুষের জীবন নিরাপদ হতো। কিন্তু আমরা শুধু কিছু এলএনজি মাফিয়াদেরকে আমরা সুবিধা দেওয়ার জন্য আমরা পুরো পলিসিটাকে উল্টে দিলাম। এবং দেখা যাচ্ছে যে এখনও এত বছরও আমরা আমাদের এনার্জির ক্ষেত্রে কিন্তু সাস্টেনেবল পলিসি নিতে পারিনি। এবং আপনার পুরো উপকূল জুড়ে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র করা হলো, যেটা সারা পৃথিবীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু পরিত্যাজ্য, কারণ তার পরিবেশের জন্য এত ভয়ঙ্কর। এবং সেটাকে আমরা কি আমাদের দেশে নিয়ে আসলাম, এবং তার সাথে দেখেন ইন্ডিয়াকে এঙ্গেজ করলাম রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে, এবং অন্য অনেক বিদ্যুৎ কেন্দ্র চায়নাকে এঙ্গেজ করলাম, এবং বিশ্বের বিভিন্ন দেশকে ইভেন রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা নিয়ে আসলাম, সেটা কিন্তু আমাদের মতো অতি ঘনবসতিপূর্ণ দেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কিন্তু জিও স্ট্র্যাটেজিক্যালি সরকার তার কিছু দেশকে তার সাথে তার অ্যালাইন করা, সে অ্যালাইন করতে গিয়ে কিন্তু আমাদের পুরো দেশকেই জ্বালানি নিরাপত্তার দিকে ঝুঁকিতে এবং দেশের প্রতিবেশকে ঝুঁকিতে ফেলেছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। জি, বর্তমান যে সরকার রয়েছে এই সরকারের প্রতি আপনার পরামর্শ? মেগা প্রকল্পে মেগা দুর্নীতি কিন্তু আপনার অবশ্যই একটা কমিশনের মাধ্যমে সেই দুর্নীতিগুলো আপনাকে উদ্ঘাটন করতে হবে, এবং সেখানে যদি যারাই আমলাতন্ত্র হোক আর পলিটিশিয়ান হোক, যারাই দুর্নীতি করেছে, দেশের টাকায় লুপাট করেছে এবং বিভিন্ন বৈদেশিক নির্ভরতা বাড়িয়েছে, তাদের কামনায় তারা যেন পার না পেয়ে যায় কোনো অজুহাতে। জি, ধন্যবাদ। সালাউদ্দিন শুভ্র, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকারের প্রতি আপনার পরামর্শ আছে কিনা বা কোনো প্রত্যাশা আছে কিনা? জি, আমি মনে করি যে বর্তমান যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, তাদের কিছু কাজ অবশ্যই করতে হবে। একটু হচ্ছে পুলিশ কমিশন গঠনের মধ্য দিয়ে পুলিশকে অবশ্যই স্বাধীন একটি অরাজনৈতিক এবং দেশের রাজনৈতিক প্রভাব মুক্ত আর কি বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে, দেশপ্রেমিক বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। নির্বাচন কমিশনকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন নির্বাচন এদেশে সুষ্ঠু হয়, এবং এরকম কয়েকটি কাজ করার পর একটি সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, এটাই আমি তাদের কাছ থেকে আশা করি। এর জন্য আপনি কত সময় দিতে চান? একটা সময় তো সরকারের পক্ষ থেকে দেয়া হয়েছে, আমি ওটাকেই সাপোর্ট করি। আমি মনে করি যে এর বেশি আবার না হয়। না, এর বেশি না। জি, ধন্যবাদ সালাউদ্দিন শুভ্র, ধন্যবাদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। প্রিয় দর্শক, 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এই মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে, তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।
ধন্যবাদ।